ধন্যবাদ মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিক ভাই। আমার সাথে আছেন আমাদের ডাক এবং টেলিযোগাযোগ বিভাগের সম্মানিত সচিব, আছেন বিটিআরসির ভাইস চেয়ারম্যান এবং আইসিটি সচিব, এবং গণমাধ্যমে যারা আছেন তাদের সবাইকে শুভেচ্ছা সহ সালাম জানাই। টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক এবং লাইসেন্সিং পলিসি 2025 এই আইনটা আজকে উপদেষ্টা পরিষদে পাস হয়েছে। এই আইনের তিনটা বিষয় আমি উল্লেখ করব। পলিসি এটা নীতিমালা পাস হয়েছে। এই নীতিমালার তিনটা প্রধানতম বৈশিষ্ট্য আমি আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথমত হচ্ছে এই আইনের মাধ্যমে মধ্যস্বত্বভোগী যে লাইসেন্সিং ব্যবস্থা বর্তমানে ছিল সেটাকে রহিত করে নতুন একটি লাইসেন্সিং ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে, যেটা আধুনিক এবং যুগোপযোগী। একই সাথে এই আইনের মাধ্যমে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে যারা ব্যবসা করেন তাদেরকে সার্ভিস কোয়ালিটি অফ সার্ভিস অর্থাৎ সেবা মানের নিশ্চয়তা এবং সেবার যে কাভারেজ তার নিশ্চয়তার ভিতরে আনা হয়েছে। আর তৃতীয়ত এই আইনের মাধ্যমে এই নীতিমালার মাধ্যমে প্রতিযোগিতামূলক টেলিযোগাযোগ ব্যবসা সম্প্রসারণ করে ভয়েস কল এবং ডেটা অর্থাৎ ইন্টারনেট এবং ডেটাকে সাধারণ মানুষের গ্রাহক হিসাবে ক্রয় ক্ষমতার ভিতরে নিয়ে আসার একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা সূচিত হয়েছে। তো প্রথম বিষয়টা যদি আমি ব্যাখ্যা করি, বর্তমানে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বা বিটিআরসি নামে পরিচিত আমাদের যে রেগুলেটরি নিয়ন্ত্রণ সংস্থা আছে, এই সংস্থার 26 ধরনের লাইসেন্স আছে এবং এই 26 ধরনের লাইসেন্সের মাধ্যমে প্রায় 2999টি প্রতিষ্ঠানকে কিংবা ব্যক্তিকে লাইসেন্স দেওয়া হয়েছে। অর্থাৎ অতিমাত্রায় মধ্যস্বত্বভোগী তৈরি করার জন্য বিগত যে পলিসি আইএলডিটিএস পলিসি আছে সেই পলিসিকে অপব্যবহার করে এখানে একটা বিশৃঙ্খলা তৈরি করা হয়েছে। এই বিশৃঙ্খলার মাত্রা এমন পর্যায়ে গিয়েছে যে বিটিআরসির পক্ষে এই লাইসেন্সগুলোকে শৃঙ্খলার মধ্যে আনা, তাদেরকে মনিটরিং করা এবং একই সাথে মানসম্পন্ন সেবাদান কাজটা সম্পূর্ণভাবে ব্যাহত হচ্ছিল। আমরা যেটা করেছি যে ক্ষেত্রে টেলিযোগাযোগ লাইসেন্সিং স্টক যে উল্লম্ব ব্যবস্থা হায়ারার্কিক্যাল লাইসেন্সিং যে পলিসি ছিল সেই পলিসিটাকে মধ্যস্বত্বভোগী স্তরগুলোকে রিমুভ করে 3টা মাত্র স্তরে সীমাবদ্ধ করেছি। এর পাশাপাশি আমরা স্যাটেলাইট সংক্রান্ত যে টেলিযোগাযোগ সেবা যেটা সম্প্রতি আমাদের দেশে লঞ্চ করেছে সেটার জন্য আরেকটি লাইসেন্স নিয়েছি। মোট 3+1 অর্থাৎ 4টা লাইসেন্সিং স্তর রেখেছি। আর বাদ বাকি সবগুলো লাইসেন্সিংকে আমরা ডিরেগুলেট করে আমরা এনলিস্টমেন্টের মধ্যে নিয়ে আসছি। অর্থাৎ এই যে নীতিমালাটা এটা ব্যবসা বান্ধব। সেটা কিভাবে? ধরুন আগের লাইসেন্সিং ব্যবস্থায় যারা আইটিসি কিংবা আইআইজি বা আইজিডব্লিউ পর্যায়ে কাজ করতো তারা এখন একটা ইন্টারন্যাশনাল লেভেলে কাজ করবে। অর্থাৎ সেখানে যারা আইটিসি করতো তারা এখন আইআইজি করতে পারবে, আইআইজি যারা করতো তারা আইটিসি করতে পারবে, যারা আইজিডব্লিউ করতো তারাও এই সবগুলো সেবা দিতে পারবে। অর্থাৎ আমরা এই ক্যাটাগরিটাকে বড় করে সেখানে প্রতিযোগিতার একটা পরিবেশ তৈরি করেছি। একইভাবে দ্বিতীয় স্তরে আমরা একটা ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার লেয়ার তৈরি করেছি। অর্থাৎ এই স্তরে অবকাঠামোগত যারা বিনিয়োগ করবে, যেমন ধরুন ফাইবার নেটওয়ার্ক, দেশব্যাপী যে ফাইবার নেটওয়ার্কটা আছে, যেমন ধরুন টাওয়ার ব্যবসা সেটা আছে, যেমন ধরুন ডেটা সেন্টার ইত্যাদি আছে। তো এর মধ্যে আমরা 2টা ক্যাটাগরি রেখেছি, একটা হচ্ছে টাওয়ার লাইসেন্স এবং আপনার ফাইবার লাইসেন্স। আগে যেটা ছিল, বর্তমান নীতিমালায় যারা এই মধ্যবর্তী স্তরে লাইসেন্স নেবেন তারা টাওয়ার কোম্পানিগুলো ফাইবার সম্প্রসারণ নেটওয়ার্ক করতে পারবে এবং ফাইবার নেটওয়ার্কগুলো টাওয়ার করতে পারবে। আর উভয়েই ডেটা সেন্টার এবং ক্লাউড বিজনেস করতে পারবে। ডেটা সেন্টার এবং ক্লাউড বিজনেসের জন্য আমাদের কোনো ধরনের লাইসেন্স লাগবে না। আমরা এটা ডিরেগুলেশনের মধ্যে রাখছি যাতে আমাদের ডিজিটাল ইকোনমির ভবিষ্যৎটা উন্মুক্ত হয়। তো তার মানে আমরা দেখতে পাচ্ছি আগামী দিনে ফাইবার অপটিক নেটওয়ার্ক এবং টাওয়ার বিজনেসে নতুন নতুন অপারেটর আসবে এবং এই খাতটাকে প্রতিযোগিতামূলক করবে। একইভাবে পুরনো পলিসিতে কিছু নতুন টেকনোলজিকে আনা যাচ্ছিল না। এই প্রযুক্তিগুলোকে আনব্লক করার চেষ্টা করা হয়েছে নতুন পলিসিতে। যেমন ধরুন MVNO, আপনারা যারা বিদেশে যান তারা দেখবেন যে কয়েক ডজন
সেলুলার মোবাইল সেবাদাতা কোম্পানি থাকে, কিন্তু বাংলাদেশে মাত্র 4টি আছে। যেহেতু এমভিএনও আসেনি, সেজন্য সেলুলার সেবাদাতাদের মধ্যে প্রতিযোগিতা তৈরি হয়নি। আমরা এই প্রতিযোগিতার বিষয়টাকে অ্যাড্রেস করেছি এই নতুন পলিসির মাধ্যমে। একই সাথে প্রাইভেট 5G, ভয়েস ওভার ওয়াইফাই কিংবা ওয়াইফাই 6, ওয়াইফাই 7 এর মতো প্রযুক্তিগুলো এই লাইসেন্সের হাত ধরে আসতে পারবে। আমরা মনে করি যে নতুন 3টা স্তর, এই স্তরের মধ্যে আগের চেয়ে অনেক বেশি প্রতিযোগিতা হবে এবং এই প্রতিযোগিতার মাধ্যমে আমাদের গ্রাহকরা ভয়েস কল এবং ইন্টারনেট, মোবাইল ইন্টারনেট কিংবা ব্রডব্যান্ড ইন্টারনেটের প্রতিযোগিতার মাধ্যমে কম মূল্যে সেবা পাবে। আমরা এই পলিসিতে দ্বিতীয় যে বিষয়টি অ্যাড্রেস করছি সেটাকে আমরা বলছি সেবা মান, অর্থাৎ কোয়ালিটি অফ সার্ভিস। আমরা কিছুদিন আগে একটা নতুন কোয়ালিটি অফ সার্ভিসের নীতিমালা প্রকাশ করেছি, গাইডলাইন প্রকাশ করেছি। সেখানে অনেকগুলো কি পারফরমেন্স ইন্ডেক্স বা কেপিআই দিয়েছি। এই কেপিআই গুলোকে আমরা কয়েকটা স্তরে ভাগ করেছি। একটা হচ্ছে অ্যাক্সেসিবিলিটি, অর্থাৎ গ্রাহক মোবাইল নেটওয়ার্কে কত সহজে প্রবেশাধিকার পাবে। একটা হচ্ছে রিটেইনেবিলিটি, আর একটা হচ্ছে ইন্টিগ্রিটি। অর্থাৎ এই বিষয়গুলোর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে একটা কল সেট আপ করতে যাতে বেশি সময় না লাগে, এবং তার কলটা সেট আপ হওয়ার পর সে যদি মুভ করে যে কোনো ট্রান্সপোর্টেশনে, বাসে, ট্রাকে বা যে কোনোভাবে, তাহলে তার কলটা ডিসকানেক্ট হয়ে যাবে না এবং একই সাথে তার যে কানেকশনের কোয়ালিটি ভালো থাকবে। তো সেজন্য আমরা বলেছি যে ব্রডব্যান্ড ইন্টারনেটের জন্য কোয়ালিটিটা হচ্ছে 15 Mbps এবং মোবাইল সেলুলার ইন্টারনেটের জন্য এটা 10 Mbps। আগে মেজার করা হতো না, অর্থাৎ পরীক্ষা করা হতো না, আমরা এখন পরীক্ষা করার ব্যবস্থা রেখেছি। এবং একই সাথে আমরা বলছি শহরে এবং গ্রামে, পাহাড়ে এবং সমতলে, উপকূলে কিংবা উত্তরে আমাদেরকে একটা কাছাকাছি কোয়ালিটির সেবা বিন্যাস করতে হবে। এবং এই নতুন পলিসিতে আমরা বলেছি যে বর্তমানে দেশের মাত্র 20% মোবাইল টাওয়ারে ফাইবারাইজেশন পৌঁছেছে। আমরা বলেছি আগামী 3 বছরের মধ্যে এটাকে 80% পৌঁছাতে হবে। এবং একই সাথে আমরা বলেছি সারা দেশে শুধুমাত্র শহরে ভালো ক্যাপাসিটি দিয়ে গ্রামকে বঞ্চিত রাখার যে বৈষম্য, সেই বৈষম্য থেকে সরে এসে আমরা বলেছি সারা দেশে একটা কভারেজ লেয়ার রাখতে হবে এবং একাধিক ক্যাপাসিটি লেয়ার থাকতে হবে। আজকে আমরা মানসম্পন্ন সেবা পাচ্ছি না, তার কারণ আমাদের মোবাইল টাওয়ারগুলোর মধ্যে যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি দিয়ে আসলে অধিক সংখ্যক গ্রাহককে সেবা দান অসম্ভব। আমরা নতুন পলিসিতে এই বিষয়টা অ্যাড্রেস করেছি। আর তৃতীয় বিষয়টা যে প্রতিযোগিতার ক্ষেত্রে আমরা দুটো বিষয় আলোচনা করেছি। আপনারা দেখেছেন যে বাংলাদেশের যে টেলিযোগাযোগ খাতের যে শুল্ক ব্যবস্থাটা, এই ব্যবস্থাটায় আমরা বেশ উল্লেখযোগ্য পরিমাণ শুল্ক আহরণ করি। এখন যেহেতু কর জিডিপি অনুপাত অত্যন্ত নিম্ন এবং গত বছরে সেটা 0.8% কমেছে, সেজন্য আমরা চেয়েছি যে সরকারকে রেভিনিউ আর্নিং এ একটা মেজর শক না দিয়ে আমরা কিভাবে গ্রাহক পর্যায়ে ভয়েস এবং ডেটা, ইন্টারনেট এবং ভয়েস কলের দাম কমাতে পারবো। তখন আমরা যেই পথে হেঁটেছি সেটা হচ্ছে আমরা মধ্যস্বত্বভোগীতা কমিয়ে দিব এবং আমরা প্রতিযোগিতা বাড়াবো। আজকের যে পলিসি, এই পলিসির মতে আপনি যদি খুলনা শহরের একটি মোবাইল অপারেটর থেকে অন্য মোবাইল অপারেটরে একটা কল পাঠান, সেটা ভয়েস কল হোক কিংবা ইন্টারনেট কল হোক, তাহলে আপনাকে সেখানে এমন কিছু মধ্যস্বত্বভোগী ঢুকিয়ে দেওয়া হয়েছে যারা হাজার হাজার কোটি টাকা দিয়ে যে মোবাইল নেটওয়ার্কগুলো করা হয় সেখানে মাত্র 10 বা 20 কোটি টাকা দিয়ে কিছু সার্ভার বসিয়ে তারা সেখানে কল প্রতি 5 পয়সা করে কাউন্ট করে। এই 4 বা 5 পয়সার মধ্যে তার খরচ যেখানে 1% কম, সেখানে সে মাত্র 50% রেভিনিউ সরকারকে দিয়ে প্রায় শত শত কোটি টাকা সরিয়ে নিচ্ছে। তো এই ধরনের মধ্যস্বত্বভোগিতা সরে গেলে আমরা মনে করি একদিকে সরকারের রাজস্ব আয় বাড়বে, অন্যদিকে এই বর্ধিত রাজস্ব আয় থেকে সরকার চাইলে ভয়েস এবং ডেটার যে ডিউটি স্ট্রাকচার আছে সেটা কমাতে পারবে অথবা সাবসিডি দিতে পারবে। আপনারা জানেন যে আমরা ইতিমধ্যেই বাংলাদেশের যেই অঞ্চলগুলো রিমোট এলাকা, যা আমাদের হাওর অঞ্চলগুলো, আমাদের উপকূলীয় অঞ্চলগুলো কিন্তু পার্বত্য অঞ্চলগুলো, সেগুলো সোশ্যাল অব্লিগেটরি ফান্ডের টাকায় আমরা সেখানে নেটওয়ার্ক সম্প্রসারণ করছি। আমি মনে করি নতুন যে পলিসি, এই পলিসিতে এই সোশ্যাল অব্লিগেটরি ফান্ড বা সামাজিক দায়বদ্ধতার যে তহবিল আছে, এই তহবিলের কার্যক্ষমতা আরো বাড়বে এবং একই সাথে আমরা আরো বেশি সাবসিডি দিয়ে কিংবা শুল্ক কমিয়ে আমরা কম খরচে ভয়েস এবং ডেটার মানসম্পন্ন যে অবকাঠামো সেটা নিশ্চিত করতে পারবো। আমরা নতুন পলিসিতে
লাইসেন্স মালিকানার কথা বলেছি, বিদেশি মালিকানা কিছুটা কমিয়ে এনেছি। এখন আপনারা জানেন যে মোবাইল নেটওয়ার্কের ক্ষেত্রে শতভাগ মালিকানা সম্ভব, আমরা সেখানে এটাকে 85%তে সীমাবদ্ধ করেছি এবং আমরা বলেছি যে আগামী 3 বছরের গ্রেস পিরিয়ড দিয়েছি। আগামী 3 বছরের মধ্যে মোবাইল কোম্পানিগুলো যাদের অন্তত 15% শেয়ার বাজারে উন্মুক্ত করে, তবে তাদের উপর যদি চাপ না হয় সেজন্য আমরা বলেছি যে এই বিষয়টা আমাদের দেশের যে ইকোনমিক সক্ষমতা আছে, আমাদের শেয়ার বাজারে যে সক্ষমতা বা অন্যান্য ইকুইটি মার্কেটে যে শেয়ার সক্ষমতা আছে, সেই সক্ষমতার স্টাডির ভিত্তিতে নির্ধারণ হবে। আমরা এই পলিসিতে কারো লাইসেন্স কেড়ে নেব না, বরং প্রত্যেকটি লাইসেন্সই তার যে মেয়াদ দেওয়া হয়েছে সেই মেয়াদ পর্যন্ত অপারেট করতে পারবে। আমরা বলেছি যে এই লাইসেন্সের 3টা স্তর থাকবে। প্রথম স্তরটা আমরা শেষ করেছি, আমরা আজ থেকে দ্বিতীয় স্তরে এসেছি। এই দ্বিতীয় স্তরে আমরা একটা মাইগ্রেশন ফেজের মধ্য দিয়ে যাব। এখানে নতুন লাইসেন্স যারা বিনিয়োগ করে আসতে চান তারা এখানে নতুন লাইসেন্স নেবেন, আর যারা পুরনো আছেন তারা চাইলে যে কোনো সময় বিটিআরসিতে আবেদন করে নতুন লাইসেন্সিং এর মাধ্যমে এই নতুন স্তরে রূপান্তর হতে পারবে। এবং তৃতীয় স্টেজটা আমরা বলছি যে 2027 সালের মাঝামাঝিতে আমরা ফাইনাল স্টেজটা শুরু করতে চাই। এর মধ্যে আমরা বিদ্যমান যারা লাইসেন্স প্রাপ্ত আছেন তাদেরকে মাইগ্রেট করে নতুন লাইসেন্সিং পলিসিতে নিয়ে যেতে চাই। সর্বশেষ আমরা এই সার্বিক পলিসির মাধ্যমে আপনারা জানেন অতীতে টেলিযোগাযোগ খাতে বেশ কিছু মনোপলি তৈরি হয়েছিল। একটা গ্রুপ সবগুলো লেয়ারের সব লাইসেন্সে অপারেট করছিল। নতুন লাইসেন্সের পলিসির মাধ্যমে এই দৌরাত্ম্য, এই যে মনোপলি এবং এই যে মাফিয়া তন্ত্র, এটা সমাধান হবে বলে আমি আশা প্রকাশ করি। কারণ হচ্ছে আমরা 3টা স্তরের মধ্যে একটা সীমাবদ্ধতা টেনেছি যে এক স্তর অন্য স্তরে অপারেট করতে পারবে না এবং সর্বোচ্চ একটি মাত্র স্তরে অপারেট করতে হবে। আর যদি অন্য স্তরে অপারেট করতে হয় তাহলে ওই কোম্পানিকে সম্পূর্ণভাবে নতুন এফডিআই নিয়ে এসে বিনিয়োগ করতে পারবে। আপনাদের সবাইকে আমাকে শোনার জন্য ধন্যবাদ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিশ্চয়ই আমরা সেটার উত্তর দিব। আমার নাম মহিদুল হক, আমি নিউইয়র্কে কাজ করি। আপনারা যে পলিসি আর পাস করেছেন সেই পলিসি নিয়ে কিছুদিন আগে একটি বড় রাজনৈতিক দল তারা কিছু আপত্তি করেছে। যে আপত্তি কয়েকটা বিষয় আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেগুলো কিভাবে আপনারা অ্যাড্রেস করছেন। ডিরেগুলেশন ফ্রেমওয়ার্কের কথা আপনি বলেছেন। এই পলিটিক্যাল পার্টিটি আপত্তি ছিল যে ডিরেগুলেশন ফ্রেমওয়ার্কের কথা যেটা পলিসিতে বলা হয়েছে সেটা যদি ইমপ্লিমেন্ট করা হয় উইদাউট এ ক্লিয়ার সেফগার্ড ফর দ্য এসএমই, তাহলে এই এসএমই অনেক ক্ষতিগ্রস্ত হবে। এসএমই যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, আচ্ছা, তারা আরেকটা বলেছিল যে ফরেন ওনারশিপের কথা আপনি বলেছেন যে সংকুচিত করা হচ্ছে। এটাকে তারা বলেছিল যে ফরেন ওনারশিপের ক্ষেত্রে যে নীতিমালায় যেটা বলা হয়েছে সেটাকে তারা ধরে এমবিকিউটি করেছিল এবং বলেছিল এটা আমাদের ফরেন ইনভেস্টমেন্টকে কিছু করবে। এটা আপনারা কি বলেন? জি, ধন্যবাদ। প্রথমে যেটা বলেছেন, আসলে এসএমইর জন্য ডিরেগুলেশন মানে যৌক্তিক বিষয়, অর্থাৎ আমরা যত বেশি ডিরেগুলেশন করব এসএমইর জন্য তত বেশি সহায়ক হবে। আমরা এখানে যেটা করেছি যে এসএমই বান্ধব পলিসি করার জন্য আমরা বলেছি যে উপজেলা পর্যায়ে এবং জেলা পর্যায়ে যারা আইএসপি লেভেলে বিজনেস করতে চান আমরা তাদেরকে একটা লাইট রেগুলেশন এনেছি, অর্থাৎ লাইট একটা লাইসেন্স। তাদেরকে ন্যাশনাল পর্যায়ে যেই ফি এবং যেই শর্ত, এই শর্ত তাদের ক্ষেত্রে প্রয়োগ হবে না। অর্থাৎ এই নতুন পলিসি আগের চেয়ে অনেক বেশি এসএমই বান্ধব। আমরা আসলে এটাও চাইনি, আমরা চেয়েছিলাম যে সম্পূর্ণভাবে ডিরেগুলেট করে দিতে, যাতে করে আমাদের আঞ্চলিক যে উদ্যোক্তারা আছে তারা শুধুমাত্র একটা রেজিস্ট্রেশন করেই এই আইএসপি লাইসেন্সটা করতে পারবে। যেমন ধরুন লালমনিরহাটে বা কুড়িগ্রামের একটা খামারে 20,000 গরু আছে, উনি আইওটি দিয়ে ওনার গরুগুলোকে ট্র্যাক করতে চায়। আমরা চেয়েছিলাম তাকে আমরা একটা আইএসপি লাইসেন্স দিয়ে দিব, সে মানে ডিরেগুলেটেড লাইসেন্স দিয়ে দেবে শুধুমাত্র রেজিস্ট্রেশনের সাপেক্ষে। কিন্তু ওনাদের পক্ষ থেকে একটা আপত্তি এসেছিল, আপত্তির কারণে আমরা এটা পুরোপুরি ডিরেগুলেট করতে পারিনি। সেটা হচ্ছে ওনারা বলছেন ওনাদেরকে যদি বিটিআরসি থেকে কোনো ধরনের লাইসেন্স না দেওয়া হয় তাহলে ওনারা ব্যাংক ঋণ সহ বিভিন্ন ফাইন্যান্সিয়াল অ্যাক্সেস পেতে তাদের অসুবিধার সম্মুখীন হবে। তো সেই জন্য পরবর্তীতে আমরা আবার তাদেরকে লাইসেন্সের মধ্য দিয়ে নিয়ে এসেছি। আশা করি উত্তরটা পেয়েছেন। আর দ্বিতীয় যে বিষয়টা, বিদেশিদের
যে বিনিয়োগের কথা বলেছেন সেটা কোনো ধরনের অ্যাম্বিগুইটি তৈরি হবে না। আমরা যদি ভারত বা পাকিস্তানে দেখি, আমরা তাদের সরকারি যে মোবাইল অপারেটর গুলো আছে সেখানে তারা লিডিং শেয়ার হোল্ডিং করছে, কিন্তু বাংলাদেশে বিভিন্ন কারণে আমাদের বিদেশিদের মালিকানা প্রায় শতভাগ রয়ে গেছে এখন একটা কোম্পানিতে। একটা কোম্পানিতে প্রায় 30%, একটা কোম্পানিতে 10% রয়ে গেছে। সুতরাং আমরা মনে করি যদি 15% বিদেশি মালিকানার শর্ত দেওয়া হয় তাহলে সেটা আসলে তাদের বর্তমান পজিশনের কাছাকাছি, আমরা জাস্ট তাদেরকে এনকারেজ করছি। তবে লাইসেন্স আমরা বলেছি যদি কোনো দেশের সাথে ডব্লিউটিও কিংবা গ্যাস চুক্তির অনুকূলে কোনো দ্বিপাক্ষিক চুক্তি থেকে থাকে তাহলে আমরা সেই চুক্তিকে রেসপেক্ট করব, এবং একই সাথে আমরা শেয়ার হোল্ডিংটাকে গ্রেস পিরিয়ড দিয়ে আমরা বলেছি সেটা আমরা স্থানীয় ইকোনমির উপযোগিতার ভিত্তিতে আমরা এটা নির্ধারণ করব। ধন্যবাদ। আমি যেটা জানতে চাচ্ছিলাম যে আন্তর্জাতিক এসএমএস সেবা নিয়ে আইডিডব্লিউ এবং মোবাইল অপারেটরদের মধ্যে দীর্ঘদিন একটা দ্বন্দ্ব চলে আসে। সেইটার সমাধানের জন্য আসলে সরকারের কি উদ্যোগ, আর স্টারলিংকের টিপ পেতে অনেকে নানান রকম ভোগান্তির কথা বলছেন, বিশেষ করে সময় বেশি লাগছে, নানান রকম সমস্যা হচ্ছে, সেটা সমাধানের উদ্যোগ কি, আর এখন পর্যন্ত স্টারলিংকের গ্রাহক কত, আর এটার দাম কমানোর ব্যাপারে কোনো উদ্যোগ আছে? ধন্যবাদ। নতুন লাইসেন্স পলিসিতে A2P আন্তর্জাতিক এসএমএস গেটওয়ের বিষয়টি অ্যাড্রেস করা হয়েছে। যারা সম্ভাব্য বিনিয়োগকারী তারা চাইলে আন্তর্জাতিক আমাদের যে লাইসেন্স লেয়ারটা আছে আইসিএসপি, সেখানে ইন্টারন্যাশনাল সার্ভিস প্রোভাইডার, ওই ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি সার্ভিস প্রোভাইডার যে লেয়ারটা আছে সেখানে তারা লাইসেন্স নিয়ে তারা এই ব্যবসাটা করতে পারবে। আর দ্বিতীয় বিষয়টা বলেছেন যে স্টারলিংকের বিষয়ে এইচএস কোড সংক্রান্ত একটা জটিলতা ছিল, সেটা আমরা সমাধান করেছি। আমি আশা করি আপনি যে বিষয়টা বলেছেন সেটা অলরেডি সমাধান হয়ে গেছে। আর কতগুলো বিক্রি হয়েছে এটা আসলে আমরা জানি না, স্টারলিংক জানে, এটা একটা ব্যবসায়িক উত্তর তাদের কাছে জিজ্ঞেস করতে হবে। আর দাম কমানোর ব্যাপারে আমরা আসলে যেহেতু এটা বেসরকারি খাত সেজন্য আমরা তাদেরকে একটা প্রাইস প্ল্যান তাদেরকে দিয়েছি যেটা অর্থ মন্ত্রণালয় অনুমোদন করেছে। আর এর বাইরে আমরা তাদের সাথে বাণিজ্যিকভাবে কোনো ধরনের প্রাইস নেগোসিয়েশন করছি না। তবে আমরা যেটা করছি আমাদের দেশের দুর্গম অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া যায়, যেমন পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমরা আলাদাভাবে আলোচনা করছি। ধন্যবাদ। আমরা আজকে বিভিন্ন গণমাধ্যমে দেখেছি যে আগামী সরকারের মন্ত্রীদের জন্য অর্ধ শতাধিকেরও বেশি গাড়ি কেনা হচ্ছে, যার মূল্য 100 কোটি টাকারও বেশি। আমার প্রশ্ন এটা গভর্নমেন্ট কোশ্চেন গুলো হোক, তারপরে এই কোশ্চেন গুলো দেখব। আসসালামু আলাইকুম, আমার নাম মনিরুজ্জামান উজ্জ্বল, আমি জাগো নিউজ থেকে বলছি। আমার প্রশ্নটা স্টারলিংক নিয়ে। গতবার যখন আপনি স্টারলিংক নিয়ে কথা বলছিলেন তখন বলেছিলেন যে মূলত ব্যবসায়িক বাণিজ্য প্রতিষ্ঠানে ফ্রিল্যান্সার উদ্যোক্তাদের জন্য এটা উপযুক্ত হবে। আসলে আমার প্রশ্ন হচ্ছে যে এই পর্যন্ত আপনি যে আশাটা করেছিলেন তৃণমূল পর্যায় পর্যন্ত সেটা পৌঁছে যাবে, বা তারা ব্যবসায়ী উদ্যোক্তারা নতুন করে একটা সম্ভাবনাময় জায়গা দেখতে পাবে, কতটুকু সুযোগ সৃষ্টি হয়েছে? আপনি বলছেন যে স্টারলিংকের নিজস্ব ব্যাপার আপনার কত হয়েছে সেটা জানছেন, আসলে এটা কি এরকম ভাবেই থাকবে না? কখনো আমরা জানতে পারবো যে আসলে প্রকৃত পরিস্থিতি? আপনারা গণমাধ্যম কর্মীরা নিশ্চয়ই জানতে পারবেন যে প্রকৃত পরিস্থিতি কি। তবে আমরা একটা লোকেশন ডিস্ট্রিবিউশন পাই জেলা ভিত্তিক, ঠিক আছে? সেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের সব জেলা থেকেই স্টারলিংকের জন্য আবেদন আসছে। সুতরাং এটা পুরো দেশেই এটা সমভাবে আবেদন করছে। ডেফিনেটলি মেট্রোপলিটন এলাকায় কিছুটা বেশি। আমরা পার্বত্য চট্টগ্রাম সহ সিলেট, রাজশাহী, খুলনা সব বিভাগেই আমরা দেখেছি যে মানুষ এটা কিনছে। আর উদ্যোক্তা বিষয়ক যে বিষয়টা সেটা অবশ্যই সত্য কথা বলেছেন যে স্টারলিংক একই সাথে আমাদের যে বৃহৎ ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী এবং একই সাথে এসএমই যারা আছে, যারা কো-লোকেশন ফ্যাসিলিটি নিয়ে 8-10 বন্ধু বান্ধব বা ছোট ছোট উদ্যোক্তা এক জায়গায় কাজ করে, তারা এই ধরনের একটা ডিশ নিয়ে তারা নিজেদের মধ্যে ইন্টারনেটটা শেয়ার করতে পারে। এবং এই ধরনের ঘটনা অলরেডি আমরা গণমাধ্যমেও দেখেছি যে এই ধরনের যে উদ্যোক্তা বান্ধব
যে এই ডিপ্লয়মেন্ট এটা হয়েছে। আমি রাজনীতির বার্তা তৈরি করে কাজ করি। আপনারা উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের বিষয়ে বেশ কথা বাংলাদেশে কয়েক কোটি মোবাইল ব্যবহারকারীর যে দাবি ছিল মিনিট এবং ডাটার যে মেয়াদ বিলম্বিত যে দাবি, সেই বিষয়ে আসলে সরকার কি ভাবছে? একই সঙ্গে টেলিটকের উন্নয়নে সরকারকে আদৌ কোনো কাজ করছে কিনা? জি, থ্যাংক ইউ। আসলে প্রাইস প্ল্যানটা টেলিকম পলিসির অন্তর্ভুক্ত না। প্রাইস প্ল্যান বিটিআরসি রেগুলারলি রিভিজিট করে। আমরা যতটা জানি বিটিআরসি এই মুহূর্তে নতুন প্রাইস প্ল্যান নিয়ে কাজ করছে এবং সেটা দ্রুতই চলে আসবে। আর টেলিটকের বিষয়ে নিশ্চয়ই আমাদের সুনির্দিষ্ট প্ল্যান আছে। আমরা টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণে যাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার নাম মোস্তফা মল্লিক, আমি চ্যানেলে আছি। আসলে এটা এমন একটা সূক্ষ্ম বিষয় যে অনেক বিশেষজ্ঞদেরই বুঝতে আসলে সমস্যা হয়, সেক্ষেত্রে সাধারণ মানুষদের তো আরো প্রবলেম। তো ধন্যবাদ, এরকম একটা নীতিমালা এসছে। আমার প্রশ্নটা খুবই সহজ, সেটা হচ্ছে যে বারবার আমরা মনোভূমির কথা বলছি, সাধারণ মানুষজন আসলে এই মনোভূমিটা বোঝে না। আগের নীতিমালায় কিভাবে মনোভূমিটা করতে এবং এখন এটা থেকে আমরা কিভাবে রক্ষা পাবো, এটা যদি একটু সিনোপসিসটা মানে খুব সংক্ষিপ্ত আকারে বলতে। জি, ধন্যবাদ। খুব সুন্দর প্রশ্ন করেছেন। এখানে আগে একটা ভয়েস কল করার জন্য অন্তত 6টা থেকে 7টা, কোথাও কোথাও 7টা স্তর ভেদ করে যেতে হতো। তো এখন আমরা বলছি যে নতুন কাঠামোতে আমার 3টা স্তর আছে, তো সুতরাং সেখান থেকে 2টা স্তর চলে যাবে। ওই 2টা স্তর যে রেভিনিউটা কালেক্ট করতো, যে টোলটা কালেক্ট করতো, সেই টোলটা এখন থাকবে না। সুতরাং আমরা মনে করছি এই টোলটা হয় আমরা সরকারকে দিতে পারবো, অথবা সরকার চাইলে এটা ডিসকাউন্ট হিসাবে দিতে পারবে গ্রাহকদেরকে। সেভাবে আমরা গ্রাহক সেবার মানে দামটা কমিয়ে আনতে পারবো। আরেকটা হচ্ছে, যেহেতু আগে 6টা স্তর থাকতো বা 7টা স্তর থাকতো ভয়েস এবং ডেটা উভয় কলে, তাহলে ওখানকার যে ব্যবসায়ীরা এখন অনেক বড় একটা পরিসরে ব্যবসা করতে পারবে। যেমন ফাইবার টাওয়ার করতে পারবে, টাওয়ার কোম্পানি ফাইবার করতে পারবে। এখানে ব্যবসায়ীদের টোটাল অপারেটরের সংখ্যা বেড়ে যাবে 2টা ক্ষেত্রেই। তাহলে সেখানে একটা প্রতিযোগিতা তৈরি হবে, প্রতিযোগিতার কারণে আমাদের দামটা কমে আসবে। আর রেগুলেশন একটু কঠিন ছিল বিটিআরসির জন্য, কারণ আপনি যদি 7টা লেয়ারে করেন এনলিস্টমেন্ট এবং অন্যান্য লাইট লাইসেন্স সহ, যদি 26টা লেয়ারে, তখন আপনার সক্ষমতা, যন্ত্রপাতি, ল্যাব সবকিছুর উপর একটা চাপ পড়ে। তো সেই চাপটা থেকে বিটিআরসি সরে আসতে পারবে আর কি। এখন আমরা এই পলিসিতে আমরা বলছি যে বিটিআরসির জন্য আমরা নতুন ধরনের কারিগরি সক্ষমতা কিভাবে তৈরি করা যায়, মানে নেটওয়ার্ক মনিটরিং ফ্যাসিলিটি কিভাবে তৈরি করা যায়, বা বেঞ্চমার্কের জন্য দরকারি যন্ত্রপাতি কিভাবে করা যায়, সেগুলো আমরা কিনবো। তো তাহলে যেটা হবে, এই পলিসি প্লাস আমাদের যে সেবা মান সংক্রান্ত যে আমরা নীতিমালাটা করেছি, সেটা যোগসাজশে আমি মনে করি যে নতুন নীতিমালার মাধ্যমে গ্রাহকটা কম দামে ভালো মানের সেবা পাবে। ধন্যবাদ। একটা প্রশ্ন, দুটো প্রশ্ন একসঙ্গে করি। নগদের জন্য সরকার বিনিয়োগকারী করছে, ডাক বিভাগ নগদের যেহেতু এটা আপনারা কিভাবে সমন্বয় করবেন বা সিস্টেমে যাবে? নগদের বিষয়টা একেবারে এলিমেন্টারি। বিডা বিনিয়োগকারী খুঁজছে, তো এটা ইমেচিওর। এটা ম্যাচিওর হলে আমি আশা করি আমাদের যে বিডার প্রতিনিধি আছেন এবং আমাদের বিডার চেয়ারম্যান এটা ব্যাখ্যা করবেন। সুতরাং সেই বিষয়ে আমাদের আলাপ না করাই ভালো। আর মেয়াদের বিষয়টা হচ্ছে, আসলে এটা একটা প্রতিযোগিতামূলক বিষয়। আমরা মার্কেটকে পুরোপুরি ডিকটেট করতে পারি না, এটা একটা মুক্তবাজার অর্থনীতি। বিটিআরসি থেকে একটা গাইডলাইন দিয়ে দেওয়া হয়, প্রাইস প্ল্যান দিয়ে দেওয়া হয়। ওই প্রাইস প্ল্যানের অনুসারে অপারেটররা নিজেদের মতো করে প্রাইস প্ল্যান ঠিক করে। তা আমরা একটা নতুন প্রাইস প্ল্যান নিয়ে আসছি, সেখানে নিশ্চয়ই এই বিষয়গুলো কোনটা কিভাবে অ্যাড্রেস বিষয় নিয়ে। তারপরেও দিন শেষে ডেটা বিক্রি, ডেটার মেয়াদ বিক্রি, এটা একটা প্রতিযোগিতামূলক বাজার। এখানে সরকারের নিয়ন্ত্রণ কিংবা সরকারের ইন্টারভেনশন মার্কেট কিভাবে নেবে, সেটার একাডেমিক স্টাডি হওয়া চাই। ধন্যবাদ। আর প্রশ্ন না থাকলে আমি একটু এই বিষয়ে মন্তব্য করতে চাই। আজকে ক্যাবিনেটে যখন এই পলিসিটা উত্থাপন হয়, তখন আপনি জানেন যে কি বেশ কয়েক মাস, 1 মাস আগে, 1-2 মাস আগে
ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের নেতৃত্বে এই টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক এন্ড লাইসেন্সিং পলিসিটা ওনারা আবার একটু রিভিউ করেন এবং এটা নিয়ে আরো অনেক মিটিং হয়। তো উনি একটা বক্তব্য রেখেছিলেন, ওনার বক্তব্যর সারাংশটুকু আমি বলি। উনি বলেছিলেন যে এই পলিসির ফলে আমাদের যারা সাধারণ ইউজার আমাদের বাংলাদেশে ধরেন এখন সবাই ইন্টারনেট এবং মোবাইল ফোন ইউজ করেন, আমি বলবো যে 16-17-18 কোটি লোকই ইউজ করেন। উনি বলেছেন এর ফলে ইন্টারনেট এবং মোবাইল ফোন সুলভ মূল্যে, মানে এই দুই সেবা সবাই সুলভ মূল্যে পাবেন, এটা একটা নিশ্চিত হবে। আর উনি বলেছেন যে এর ফলে যেটা হয় যে আগে যে লাইসেন্সিং এ যে 26 রকমের লাইসেন্সিং টাইপের কারণে যেটা হয়েছিল ওইটা আসলে একটা রেঞ্জ সিকিং এবং একটা মধ্যস্বত্ব ভোগীর একটা ক্লাস তৈরি করেছিল, যারা আসলে এই পুরো একটা মাফিয়া তন্ত্রের মতো করে তারা এই জায়গা থেকে শোষণ করতো বা এই পুরো মানে, এবং এটার কস্টটা যে পড়তো আমার আপনার উপরে, এই কস্টটা আমি আপনি বেয়ার করতাম, এবং এই টাকাটা যেত আপনি জানেন শেখ হাসিনার ক্রনীদের কাছে। তো উনি বলছেন যে এর ফলে মিডিল ম্যান কেউ থাকবেন না এখানে। মিডিল ম্যানের যে জিনিসটা মানে কম্পিটিটিভ অ্যাটমসফিয়ারটা বেটার হবে, হওয়ার ফলে যেটা মিডিল ম্যান কেউ থাকবে এবং রেঞ্জ সিকিংটাও থাকবে না। উনি বলেছেন এতে এর ফলে যেটা হবে টেলিকমে ওভারঅল মানে ইনভেস্টমেন্টের খরচ কমবে, বিনিয়োগ প্রচুর বাড়বে, এবং গেটওয়ের উপরে আগে জানেন যে গেটওয়ের উপর মাফিয়াদের একটা অলিখিত নিয়ন্ত্রণ ছিল, সেটা পুরোপুরি চলে যাবে, অ্যাবলিশ হবে। আর উনি বলেছেন যে এর ফলে যে ফাইবার নেটওয়ার্ক যেটা, এটা খুবই ক্রুশিয়াল, একটা ভালো আপনি মোবাইল ফোনের সার্ভিস পাওয়ার জন্য ডেটা বা ভয়েস, উনি যেটা বললেন এটার জন্য উপজেলা পর্যন্ত বাংলাদেশের ফাইবার নেটওয়ার্কটা বিস্তৃত হবে এবং খুবই সবাই ভালো রিলায়েবল সার্ভিস পাবেন। এই ছিল ওনার। আর উনি বলেছেন যে এটা নিয়ে উনি বড় বড় যারা বাংলাদেশের কোম্পানিগুলো আছেন সবার সাথে কনসাল্ট করেছেন, সবাই এটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন এবং ওনারা এক বাক্যে বলেছেন এটা খুবই ফরওয়ার্ড লুকিং টেলিকম পলিসি হয়েছে। থ্যাংক ইউ। আমি একটা বিষয় শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে এই পলিসিটা উপদেষ্টা পরিষদে 2 মাস আগে উঠেছিল। তো তারপরে উপদেষ্টা পরিষদের মাননীয় সদস্যবৃন্দ অনেক প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের সাপেক্ষে মাননীয় প্রধান উপদেষ্টা একটা কমিটি করে দিয়েছেন। সেই কমিটি আবার সবার কথা শুনেছে। বিভিন্ন অপারেটররা যারা এনটিটিএন পর্যায়ে আছেন, আইআইজি কিংবা আইসিএক্স থেকে শুরু করে মোবাইল অপারেটর যারা আছেন, তারা ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যারকে ফর্মালি চিঠি দিয়েছেন। জিএসএমএ থেকে ফর্মালি স্যারের কাছে চিঠি দিয়েছে। আমরা স্যার তাদের সাথে বসেছেন, কমিটির মিটিংও হয়েছে। সেই সাপেক্ষে সেখানে যে রেজলিউশনগুলো আছে সেই রেজলিউশনগুলো আমরা উপস্থাপন করেছি। আমরা একটা ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস ও প্রতিবেদন দাখিল করেছি ক্যাবিনেটে, এবং একই সাথে আমরা এই সব কনসালটেশনের পরে আমরা আগের যে পলিসি যেটা আমরা উঠিয়েছিলাম, যেটা ড্রাফট উঠিয়েছিলাম, সেটার উপরে আমরা 10 ধরনের পরিবর্তন এনেছি। এই পরিবর্তনগুলো আমরা মন্ত্রী উপদেষ্টা পরিষদে উঠিয়েছি। তো সেখানে প্রধানতম বিষয়টা হচ্ছে বিদেশি মালিকানার শেয়ারিং এর ক্ষেত্রে বাজার ব্যবস্থাপনার উপর একটা স্টাডির বিষয় আসছে, যেখানে সেখানে গ্রেস পিরিয়ড ছিল 2 বছরের, সেটাকে 3 বছর করা হয়েছে। ফাইবারাইজেশনের টার্গেটটাকে 2 বছর থেকে 3 বছরে নেওয়া হয়েছে 80%, এবং এই যে কন্টিনিউয়াস লেয়ারের যে বিষয়টা আছে, কাভারেজ লেয়ার এবং ক্যাপাসিটি লেয়ার, সেটাও 2 বছর থেকে 3 বছরে করা হয়েছে। এবং একই সাথে এখানে এসএমইদের জন্য একটা নতুন সেকশন করা হয়েছে যাতে আইনটা এসএমই বান্ধব হয়। এখানে যাদের লাইসেন্সগুলো ডিসকন্টিনিউ হবে তার জন্য একটা ধারা যোগ হয়েছে, যেখানে বলা হয়েছে যে তারা চাইলে নতুন বিনিয়োগের মাধ্যমে নতুন লাইসেন্স স্তরে লাইসেন্স কিনে তারা ব্যবসা করতে পারবেন। ধন্যবাদ। টেলিকম নিয়ে কোশ্চেন? আচ্ছা, বিগত বেশ কয়েক বছর ধরে আমাদের দেশে ফ্রিল্যান্সিং শিক্ষার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠেছে, কিন্তু আমরা দেখেছি যে ওই সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মানসম্মত শিক্ষা দেওয়া হচ্ছে না। ওটা আমাদের একটা টিউশন ফি নেওয়ার পরেও যে সকল স্টুডেন্টরা বের হচ্ছে তারা আসলে ফাইবার মার্কেট প্লেস কিংবা ফ্রিল্যান্সার প্ল্যাটফর্ম এগুলোতে গিয়ে অ্যাকাউন্ট করতে পারছে, কিন্তু আসলে তারা ইফেক্টিভলি কাজ করতে পারছে না। তো এইগুলোর উপরে নজরদারি করার জন্য এই সরকারের কোন সেল কাজ করছে কিনা? কারণ
এই ঢাকা শহরে মোড়ে মোড়ে এই ধরনের প্রতিষ্ঠান গড়ে উঠেছে, কিন্তু তারা স্টুডেন্টদের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে, কিন্তু আসলে স্টুডেন্টরা করে কাজ করতে পারছে না, তারা বাইরে থেকে আর্ন করতে পারছে না। আরো একটি বিষয় যে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে, যেটা পেপালের মতো, যেটা সহজেই ট্রান্সফার করা যায় সারা পৃথিবীব্যাপী, এই পেমেন্ট গেটওয়ে গুলো আসলে বাংলাদেশে আসবে কিনা ভবিষ্যতে? আচ্ছা, জি ধন্যবাদ। যদিও টেলিকম পলিসির সাথে যুক্ত না, কিন্তু দুটো গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করেছেন। একটা হলো ফ্রিল্যান্সার থেকে আইসিটি থেকে আমরা একটা কমিটি করেছি। এই কমিটি পত্রপত্রিকার যে রিপোর্টগুলো এসেছে যে একটা সিন্ডিকেটের মাধ্যমে একটা একটা সার্টিফিকেশন দেয়, সেই সার্টিফিকেশন না হলে ব্যাংকে ফ্রিল্যান্সাররা অ্যাকাউন্ট খুলতে পারে না। তো সেই বিষয়টা আমরা বন্ধ করে দিয়েছি ইতিমধ্যেই। বন্ধ করে আমরা একটা ডিজিটাল রেজিস্ট্রেশন, অনলাইন রেজিস্ট্রেশন করছি, যেই রেজিস্ট্রেশনের সাপেক্ষে ব্যাংকগুলো আমাদের ফ্রিল্যান্সারদেরকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট খোলার পারমিশন দিবে। তো এই বিষয়টা আমরা দ্রুতই আপনাদেরকে সুখবর দিতে পারবো বলে আমি বিশ্বাস করি। ইতিমধ্যে আগের যে কোম্পানিটার বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল, তারা যে অতিরিক্ত টাকা নিত বা ঘুরাতো, সেই কোম্পানিটার সাথে আমরা চুক্তি বাতিল করেছি। ইতিমধ্যে আমরা একটা কনসালটেশন করেছি, আর হচ্ছে বাক্যর সাথে, বাক্য কিছু বাংলাদেশ কল সেন্টার অ্যাসোসিয়েশন, বাক্য কিছু ফ্রিল্যান্সার লিডারদেরকে নিয়ে আসছিল। তো আমরা আরেকটা কনসালটেশন করতে চাই, যেখানে নেতৃত্ব দিবে আমাদের শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধ, উনি একজন বাংলাদেশের শীর্ষস্থানীয় একজন ফ্রিল্যান্সার। ওনাকে নিয়ে আমরা আরেকটা কনসালটেশনে যাব। তারপরে আমরা এই বিষয়টা কিভাবে সামনে এগিয়ে নিতে হবে সেটার উপর আমরা সিদ্ধান্ত নিব। এটার উপরে আমরা একটা পলিসি প্রণয়ন করব। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা আমরা যেটা ভাবছি যে দেশের এডটেক অনেকগুলো কোম্পানি আছে এবং ফ্রিল্যান্সার আছে। আমরা বিটিআরসির মাধ্যমে এরকম একটা ন্যারেটিভ উঠানোর চেষ্টা করছি, যাতে এই দুইটা সেক্টরে ব্রডব্যান্ড এবং ইন্টারনেট, মোবাইল ইন্টারনেট সেবা প্রদানকারীরা কিছুটা ডিসকাউন্টেড রেট অফার করে। এটা নিয়ে আমরা ভাবছি যাতে আমাদের মোবাইল ইন্টারনেটটা স্কুল এবং লার্নিং ফ্রেন্ডলি বা ফ্রিল্যান্সার ফ্রেন্ডলি হন। তো এটা আমরা ভাবছি, এটা নিয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ। আর তৃতীয় বিষয়টা কি বলেছেন যে পেইপাল, ফ্রিল্যান্সারদের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে পেইপাল আর স্ট্রাইপ। আমরা পেইপালের সাথে যোগাযোগ করেছি, তাদেরকে একাধিক মেইল করেছি, তাদের কাছ থেকেও কিছু উত্তর পেয়েছি। আর পার্সোনালি আমি স্ট্রাইপের ভাইস প্রেসিডেন্টের সাথে মিট করেছি, তারা আমাদেরকে উত্তর দিয়েছেন। সেই উত্তরটা আমরা রিকনসিডার করার জন্য তাদেরকে আবেদন করেছি। তো এই আলোচনা পর্যায়ে আছে। আপনারা বুঝতেই পারছেন যে আমরা আশা করি যেহেতু স্টারলিং বাংলাদেশে এসেছে, সেটার হাত ধরে গ্লোবাল এবং ভবিষ্যতে আমরা পেইপাল এবং স্ট্রাইপের মতো যারা ফ্রিল্যান্সার বান্ধব পেমেন্ট ইনফ্রাস্ট্রাকচার এবং গেটওয়ে তাদেরকে নিয়ে আসতে পারবো। আপাতত আমরা খুব বেশি সুফল সুসংবাদ দিতে পারছি না, কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। ধন্যবাদ।